কোনো আন্দোলনের স্লোগান হোক কিংবা রাজনৈতিক পোস্টার বা দেওয়াল লিখন সবকিছুতে যেন এক ধাপ এগিয়ে রয়েছে বঙ্গ বিজেপি। ২৬ বিধানসভা নির্বাচনের আগে শহর বা শহরতলির যে কোনো গলিতে যদি চোখ রাখি একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, হিন্দু হিন্দু ভাই ভাই ২৬ বিজেপির সরকার চাই। এই দুটো লাইনকেই মূলত পাথেয় করে তৃণমূল কংগ্রেসকে লাইনচ্যুত করতে চাইছে বিজেপি। তবে এই লাইনচ্যুত করার অঙ্ক কষার মধ্যে কিন্তু ফুরফুরে মেজাজে ফুরফুরে শরীফের অঙ্ক ইতিমধ্যেই কষে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই অঙ্ক কতটা মিলবে সেটাই এখন দেখার ২৬ বিধানসভা নির্বাচনে। নমস্কার, আপনারা দেখছেন হাও, আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিতা। ২৬ বিধানসভা নির্বাচনের আগে একটা কানাঘুষো শোনা যাচ্ছে যে নওশাদ সিদ্দিকী যেন এক পা বাড়িয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের দিকে। কেন এই প্রশ্ন উঠছে? এর উত্তর খুঁজতে গেলে একটু ফিরে তাকাতে হবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের দিকে। ২০২১ বিধানসভা নির্বাচনের আগেই ফুরফুরা শরীফ থেকে একটি দলের, নতুন রাজনৈতিক দলের উত্থান হয়, যার নাম আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আব্বাস সিদ্দিকী নামেরই একজন পীরজাদার সমর্থনে গড়ে ওঠে এই আইএসএফ এবং ২০২১ বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে মমতা বিরোধী একটি সংগঠন গড়ে ওঠে এবং সেই সংগঠন মূলত অর্থাৎ ২০২১ বিধানসভা নির্বাচনের আগে যে একাধিক রাজনৈতিক মিটিং দেখা গিয়েছিল, সেই রাজনৈতিক মিটিংয়ে কিন্তু একাধিক জায়গায়, যেমন উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থেকে শুরু করে হাওড়ার উলুবেড়িয়া এবং দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় ব্যাপক সাড়া মিলেছিল। অর্থাৎ সেই মিটিংগুলোর কথা যদি মনে করা হয়, সেখানে আইএসএফ যেহেতু ছিল, সেই কারণেই মূলত আব্বাস সিদ্দিকী বা এই নওশাদ সিদ্দিকী এদের মুখ দেখেই কিন্তু অসংখ্য কর্মী সমর্থক, যারা আইএসএফ সমর্থক ছিলেন, তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিলেন। সেই যে সাড়া, তাদের সাড়া কিন্তু ব্যাপক পরিমাণে ছিল এবং সেটা স্বতঃস্ফূর্তভাবে, এমন নয় যে কোথাও থেকে লোক ভাড়া করে এনে সেই মিটিংয়ে তাদেরকে বসানো হয়েছিল। স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া দেখা গিয়েছিল এবং তার পরবর্তীকালে যখন ২০২১ বিধানসভা নির্বাচন হয়, সেক্ষেত্রে ফলাফলে গিয়ে দেখা যায় যে শুধুমাত্র ভাঙড় ছাড়া রাজ্যের আর কোনো বিধানসভা কেন্দ্রেই কিন্তু দাঁত ফোটাতে পারেননি এই আইএসএফ নামক দলটি। অর্থাৎ ভাঙড়ে তারা ভোট পায় ৪৫% এবং সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩৫% এবং বিজেপি পেয়েছিল ১৬%। মূলত ২০২১ বিধানসভা নির্বাচনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের কারণ হিসাবে কিন্তু উঠে আসে আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্বের ঘটনাটাই কিন্তু উঠে আসে। তবে এই যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে ৪৫% ভোট পেয়েছিল, এই ভোট পাওয়ার পিছনে কিন্তু ছিল বামেদের একাংশের ভোট এবং সেটা নওশাদ সিদ্দিকীও যেমন অস্বীকার করতে পারবেন না এবং সেখানে দাঁড়িয়ে বামও কিন্তু, বামেদের যারা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টাকে বারবার দাবি করে আসে। তবে এই যে ভোটের পর থেকে কিন্তু এই গোটা ৪ বছরে আব্বাস সিদ্দিকীকে তেমনভাবে আর চোখে পড়েনি রাজনীতির টাইমলাইনে এবং সেখানে মূলত টাইমলাইনে জলজল করছিল এই গোটা ৪ বছরের নওশাদ সিদ্দিকী। তবে ইদানিং করে যেন নওশাদ সিদ্দিকী আইএসএফের অস্তিত্ব নিয়েও সংকটে রয়েছে। কেন এই প্রশ্ন আসছে? এই প্রশ্ন উঠছে কারণ গত পঞ্চায়েত ভোটে যেটা দেখা গিয়েছিল যে আরাবুল ইসলামের সঙ্গে শওকত মোল্লার অন্তর্দ্বন্দ্ব এবং সেখানে পঞ্চায়েত ভোটে শওকত মোল্লার নেতৃত্বেই কিন্তু ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেস বেশ ভালো ফল করেছিল এবং তার পরবর্তীকালে আরাবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করার পরে আইএসএফের বেশ কিছু সমর্থক, প্রায় বেশ কিছু সংখ্যায় সমর্থকরা কিন্তু শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে, যার ফলাফল হিসাবে আমরা দেখেছি ২০২৪ লোকসভা ভোট। ২০২৪ লোকসভা ভোটে যেটা দেখা গেল যে পরিমাণ ভোট ২১ বিধানসভা নির্বাচনে আইএসএফ পেয়েছিল এবং যেটা তৃণমূল কংগ্রেস হারিয়েছিল, সেটাই পুনরুদ্ধার করেছে তারা ২০২৪ লোকসভা নির্বাচনে। প্রায় ৭০,০০০ লিডে সেখান থেকে জয়লাভ করেছিল যাদবপুরের যিনি প্রার্থী ছিলেন, অর্থাৎ সায়নী ঘোষ। ২৪ লোকসভা ভোটের ফলাফলে তো কার্যত এটা পরিষ্কারই যে ২১ বিধানসভা ভোটে কি শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জায়গা করে নিতে পারবে এবং এই কারণেই কিন্তু মূলত গত পঞ্চায়েত নির্বাচন থেকেই অস্তিত্ব সংকটে ভুগছে নওশাদ সিদ্দিকী।
এ প্রশ্ন উঠে আসছে নওশাদ সিদ্দিকীর এক বক্তব্য থেকেই। এই যে বিগত কয়েকদিন আগে অর্থাৎ 17ই মার্চ যখন মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন, তারপরে সেখানে দেখা যায় যে ব্যাপক সংখ্যক পীরজাদারা সেখানে অংশগ্রহণ করে এবং একসময় যারা মমতা বিরোধী নামে পরিচিত ছিলেন সেই সমস্ত মমতা বিরোধী পীরজাদারাও কিন্তু তাদেরকে দেখা যায় এই ইফতার পার্টির মঞ্চে। এবং উল্লেখযোগ্যভাবে সেদিন যে মুখটি জলজল করছিল সেটা হলো কাসেম সিদ্দিকী। কে এই কাসেম সিদ্দিকী? এই কাসেম সিদ্দিকী একসময় পরিচিত ছিল মমতা বিরোধী এবং বাম মনস্ক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে, যিনি একাধিকবার শাসক দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। যখন 2022 সালে আমতায় আনিস খানের মৃত্যু থেকে শুরু করে যখন 2023 সালে নওশাদ সিদ্দিকী গ্রেফতার হয়, একাধিক ক্ষেত্রে কিন্তু রাজ্যের বিরুদ্ধে তাকে কথা বলতে শোনা গিয়েছিল। এবং এই কাসেম সিদ্দিকীর যে সমস্ত সেনাবাহিনী রয়েছে তাদের বিক্ষোভের মুখে পড়েই আবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে আমতায় আনিস খানের বাড়ি যাওয়ার পথে বাধা পেয়ে তাকে কিন্তু ফিরে আসতে হয়েছিল। এবার সেই কাসেম সিদ্দিকীকেই যখন দেখা যাচ্ছে যে মমতার সঙ্গে একই মঞ্চে, এবং বিশেষ উল্লেখযোগ্য যেটা, এই ইফতার পার্টি সরকারের খরচে হয়েছিল। প্রথমবার এমন কোন ইফতার পার্টি যেটা সরকারি খরচে হলো এবং যেটার দায়িত্বে কিন্তু ছিলেন কাসেম সিদ্দিকী। প্রশ্ন হলো, এই ফুরফুরা শরীফে তহা সিদ্দিকী নামে এক পীরজাদা, যিনি মমতাপন্থী নামেই পরিচিত ছিলেন, মমতা ঘনিষ্ঠ ছিলেন, কোথাও গিয়ে যেন এবারের এই ইফতার পার্টিতে দেখা গেল যে তহা সিদ্দিকীর যে গ্রহণযোগ্যতা সেটা বোধহয় কিছুটা কমেছে শাসক দলে, উল্টে বেড়ে গিয়েছে এই কাসেম সিদ্দিকীর গ্রহণযোগ্যতা। কেন? কারণ বিগত কয়েকদিন আগে এই তহা সিদ্দিকী শাসক দলের বিরুদ্ধে কাটমানি থেকে শুরু করে একাধিক অভিযোগ তুলেছিলেন কোনো এক বক্তৃতা রাখতে গিয়ে, এবং তখন থেকেই কিন্তু মূলত যেন শাসক দল তহা সিদ্দিকীর পরে কাউকে খুঁজে নিতে চাইছিল এই ফুরফুরা শরীফের জন্য। এবং তারপরে মূলত মনে করা হচ্ছে যে সেই মুখটা কি তাহলে এই কাসেম সিদ্দিকী, যিনি নওশাদ ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল, যিনি বাম মনস্ক ছিল, সেই কাসেম সিদ্দিকী হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে শুধু ফুরফুরা শরীফ না, তার পরবর্তীকালে পাক সার্কাসেরও একটি ইফতার পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কিন্তু তাকে আবারও একই মঞ্চে দেখা যায়, এবং সেখানে তার পাশে কিন্তু ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এবং যে নিয়ে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক চর্চা তো শুরু হয়েছে, এবং তার পরবর্তীকালে সেই পাক সার্কাসের ইফতার পার্টির পরে তহা সিদ্দিকী এবং কাসেম সিদ্দিকী একে অপরের নিজেরাই বিতর্কে জড়িয়েছেন। কারণ তহা সিদ্দিকী মনে করছেন যে এই ফুরফুরা শরীফ নিয়ে রাজনৈতিক যে বিতর্ক শুরু হয়েছে তার পিছনে বড় চক্রান্ত চলছে, এবং তিনি একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ফুরফুরা শরীফে তিনি বিভাজন করতে দেবেন না। মূলত তিনি আরও একটি প্রসঙ্গ তুলে এনেছেন যে মতুয়া ঠাকুরনগরের কথা। কারণ আমরা দেখেছি যে মতুয়া ঠাকুরনগরেও কিন্তু একই পরিবারের দুই দলের দুই ব্যক্তির কথা আমরা জানি। একদিকে যেমন শান্তনু ঠাকুর, তিনি বিজেপির সাংসদ, যেমন লোকসভায় আছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে কিন্তু সেখানে পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতাওয়ালা ঠাকুরকে, এবং তার মেয়ে মধুপর্ণাকেও কিন্তু বিধায়ক হিসেবে নির্বাচনে দাঁড় করানো হয়েছিল এবং তিনি জিতেও ছিলেন। অতএব দেখা যাচ্ছে যে মূলত তহা সিদ্দিকী যেটা বলছেন যে এই ঠাকুরনগরের রাজনীতিরই আরও একটি উদাহরণ হিসাবে শাসক দল বোধহয় ফুরফুরা শরীফেও তৈরি করতে চাইছেন। তবে ফুরফুরা শরীফের রাজনীতির অঙ্কটা কতটা শাসক দল মেলাতে পারবেন সেটা 26-এর বিধানসভা নির্বাচনের আগে বোঝা যাবে। তবে এই যে নওশাদ সিদ্দিকী তৃণমূলের দিকে একটু ঝুঁকে পড়েছেন মনে হচ্ছে, তিনি যেন এক পা বাড়িয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের দিকে, এই প্রশ্নটাকে শুধু ফুরফুরা শরীফ দিয়ে উঠছে না। কারণ আমরা দেখেছি যে বিধানসভার যে দ্বিতীয় বাজেট অধিবেশন চলছে, সেই বাজেট অধিবেশন চলাকালীনই গত 10ই মার্চ হঠাৎ করেই বিকালবেলায় নবান্নে গিয়ে পৌঁছায় নওশাদ সিদ্দিকী এবং সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেন। 22 থেকে 25 মিনিটের বৈঠক চলে। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে নওশাদ সিদ্দিকী চলে গেলেন নবান্নে আর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বসে বৈঠকও করে নিলেন। এটা একটু অদ্ভুত লাগছে যারা রাজনীতির বিশ্লেষক রয়েছেন তাদের। কেন অদ্ভুত লাগছে? তার কারণ এর আগেও নওশাদ সিদ্দিকী কিন্তু গিয়েছিলেন নবান্নে, সেখানে তাকে ঢুকতে দেওয়া হয়নি, প্রায় গ্রেফতার হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং ঠিক 26-এ বিধানসভা নির্বাচনের আগেই নওশাদ সিদ্দিকী গেলেন এবং তাকে
একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে তিনি গেলেন এবং বৈঠকও করলেন। কি নিয়ে বৈঠক? তিনি যেটা বলছেন যে বৈঠক হয়েছে যে ভাঙড়ের বিধায়ক তহবিলের যে টাকা রয়েছে সেই টাকা তিনি ভাঙড়ের যেসব বিধানসভা এলাকায় উন্নয়নের কাজে ব্যবহার করতে পারছেন না বিগত 2 বছর ধরে। এই নিয়েই মূলত বৈঠক হয়েছে। তবে প্রশ্ন হলো যে এই একটা বিষয় নিয়ে যদি তিনি মুখ্যমন্ত্রীকে বোঝাতেও যান, সেটা খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট লাগার কথা, কিন্তু সেখানে বাকি সময়টা কি নিয়ে কথা হয়েছে এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে যে কোথাও গিয়ে কি নওশাদ সিদ্দিকীর তৃণমূল কংগ্রেসের প্রতি যে সুর সেটা নরম হয়েছে। কারণ ইদানিং করে যেন সেই ভাঙড়ে শওকত মোল্লা বনাম নওশাদ সিদ্দিকীর যে লড়াই সেটা যেন কিছুটা নমনীয়। ইদানিংকালে নওশাদ সিদ্দিকী বা ভাঙড়ের যে লড়াই সেখানে কিন্তু শওকত মোল্লাকেও খুব একটা বেশি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলতে শোনা যায়নি। তবে নওশাদ সিদ্দিকীকেও কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে খুব একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যাচ্ছে না। তবে নওশাদ সিদ্দিকীর রাজনীতিতে তার ইমেজ কিন্তু বেশ ভালো, তিনি খুব একটা বেশি বিতর্কিত মন্তব্যে জড়ান না এবং শাসক দলের ক্ষেত্রেও শাসক দলের শওকত মোল্লা ছাড়া অন্যান্য কোনো বিধায়ক বা কোনো নেতাকে কিন্তু তিনি খুব একটা কুরুচিকর মন্তব্য করেন না। তবে শুধুমাত্র রাজনৈতিক ভালো ইমেজ দিয়ে তো আর ভোটে লড়াই করা যায় না বা নির্বাচন জেতা যায় না। সেই কারণে মূলত প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে কি নওশাদ সিদ্দিকী সমঝোতার পথে হাঁটছেন। কারণ এর আগে বিগত দিনে আমরা দেখেছি যে 2024-এর লোকসভার নির্বাচনে যখন ডায়মন্ড হারবার থেকে নওশাদ সিদ্দিকী লড়বেন বলে ঘোষণা করেন, তার পরবর্তীকালে দেখা যায় যে তিনি পিছিয়ে আসেন, অর্থাৎ ডায়মন্ড হারবার থেকে তিনি কোনো প্রার্থী দেননি। কারণ 2021-এর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটে খুব একটা ভালো ফল না পাওয়ায় 24-এর লোকসভা নির্বাচনে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা লড়াই করেছিলেন, প্রত্যেকটা দল আলাদা আলাদাভাবে লড়েছিলেন। সেক্ষেত্রে কিন্তু খুব একটা যে ভালো ফল হয়েছে কোনো এই যে বাম কংগ্রেস বা আইএসএফের সেটা কিন্তু দেখা যায়নি। তাই বর্তমানে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী নিজেই বলছেন যে ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়াতে গিয়েছেন তার কারণ নওশাদ সিদ্দিকীর রাজনৈতিক কেরিয়ার নাকি শেষ করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই প্রশ্নটা উঠছে? কারণ নওশাদ সিদ্দিকী নিজেই বলছেন যে ফুরফুরা শরীফে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে 3 বার গেলেন এবং বিগত 2 বারের তুলনায় এইবারে যে পীরজাদাদের উপস্থিতি সেটা ব্যাপক পরিমাণে হয়েছে এবং তিনি যেটা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্ক কিন্তু মিলে গেছে। মূলত তিনি যেই উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন ফুরফুরা শরীফে সেই উদ্দেশ্য কিন্তু তার সফল হয়েছে এবং এই তার উদ্দেশ্য সফল হওয়াতে যেন কিছুটা চাপে পড়ে গিয়েছেন নওশাদ সিদ্দিকী। কারণ মূলত তিনি যেটা মনে করছেন যে এই যে এত পরিমাণে সংখ্যালঘু বা পীরজাদাদের সেখানে অবস্থান, এদিকে নওশাদ সিদ্দিকী বারংবার দাবি করে যে তিনি ধর্মীয় মেরুকরণ বিরোধী রাজনৈতিক দল। তবে যদি সার্বিকভাবে দেখা যায় আইএসএফ ধর্মীয় মেরুকরণ বিরোধী রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করলেও তাদের দলের সমর্থকদের বেশিরভাগটাই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়। তারা দাবি করে যে তারা সংখ্যালঘু থেকে শুরু করে সমাজে পিছিয়ে পড়া, আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ, সেই সঙ্গে তপশিলি জাতি, উপজাতি, এই সমস্ত মানুষদেরকে সাথে নিয়েই কাজ করে। তবে যদি সমর্থকদের অঙ্কটা লক্ষ্য করা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে বেশিরভাগ ক্ষেত্রেই সংখ্যালঘু সম্প্রদায়ের কিন্তু সমর্থক বেশি আইএসএফের ক্ষেত্রে। তাই এই সংখ্যালঘু ভোটটাকে ধরে রাখতেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমঝোতা করতে চাইছেন নওশাদ সিদ্দিকী? এই প্রশ্নটাও তো উঠছে। এখন এই সংখ্যালঘু ভোটটাকে টিকিয়ে রাখার জন্যই কি নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথে হাঁটছেন? এই প্রশ্নটাই কিন্তু এখন উঠছে। কারণ আইএসএফের অস্তিত্ব সংকটে ভুগছেন নওশাদ সিদ্দিকী, এটা একেবারেই বাস্তব। কারণ ভাঙড় ছাড়া কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএফের যে সমস্ত জেলাতে সমর্থক রয়েছে, সেটা মালদা হোক, মুর্শিদাবাদ হোক, উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে মূলত ক্যানিং রয়েছে, ভাঙড় রয়েছে এবং সেই সঙ্গে হাওড়া ও হুগলি, এই সমস্ত জেলার মধ্যে কিন্তু শুধুমাত্র ভাঙড়েই আইএসএফ সমর্থক বেশি এবং যেই আইএসএফ সমর্থকদেরই আবার একটা বড় অংশ এই 24-এর লোকসভা নির্বাচনের আগে এবং মূলত এই আরাবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করার পরে শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং যার ফল হিসেবে আমরা দেখতে পেয়েছি 24-এর লোকসভা ভোটের ফল। যেই কারণেই মূলত ভাঙড়ের অস্তিত্ব টিকিয়ে রাখতেও কিন্তু নওশাদ সিদ্দিকীকে ভাবতে হচ্ছে।
যেই কারণেই তিনি বোধহয় কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হাঁটতে চলেছেন। তাই ধর্মীয় মেরুকরণ বিরোধী আইএসএফও কি তবে ধর্মের রাজনীতির কাছে মাথা নত করছে? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আর এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এটাই ছিল আজকের আলোচনা, দেখতে থাকুন হাউ।